আমি তো আমার এলাকার কথা বলতে পারি। আমরা জনসচেতনতা বাড়াচ্ছি, তাদেরকে আমার কর্মী বাহিনী এবং যারা আমার সাপোর্টার তাদেরকে বলছি যে যে কোনোভাবে হোক আমাদের যেন মাসুল পাওয়ার যেন ব্যবহার করতে না পারে, এইভাবে আমরা কেন্দ্র কমিটিতে প্রচুর লোক রাখছি যেন এটাকে ট্যাকেল দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, নিউজ 24 টিভি চ্যানেল থেকে আমি কর্নেল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায়। আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব আসন্ন নির্বাচনকে নিয়ে, কেননা আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন বলেছেন যে আগামী 8ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারির যে কোনো একদিন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনটা একটি ম্যাগনা কার্টা হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। ভোটাররা অপেক্ষা করছে, তারা 3 দশক পরে অসংখ্য ভোটার ভোট দিতে যাবেন। তবে এই নির্বাচন যে 36 জুলাই আন্দোলনের ফসল, সেজন্য এই নির্বাচনে যারা যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই ঠিক করবেন বাংলাদেশের ভবিষ্যৎ। আসলে কি সেই বাংলাদেশের মুক্তি মিলবে কিনা, এ বিষয়ে আমরা আজকে আমাদের বিষয় ঠিক করেছি আসন্ন নির্বাচন, যোগ্য নেতৃত্বের অন্বেষণ। এই সাবজেক্টের উপর আলোচনা করার জন্য আমরা দুজন বিজ্ঞ অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাম পাশে আছেন অ্যাডভোকেট তাসমিন রানা, আর তিনি হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য। স্বাগতম আজকে আপনাকে অনুষ্ঠানে। আমাদের ডান পাশে আছেন আগামী নির্বাচনে একজন প্রার্থী জামাতি ইসলামী থেকে কর্নেল জেহাদ খান, যিনি সুপরিচিত একজন কার্ডিওলজিস্ট অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে। আপনাকেও স্বাগতম আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই যাচ্ছি আমাদের অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রাক্তন সংসদ সদস্যের কাছে, অ্যাডভোকেট তাসমিন রানা। আপনি 2001 সালের নির্বাচনে, যে নির্বাচনে জামাত এবং বিএনপি একসাথে নির্বাচন করে একটা ল্যান্ডস্লাইড বিক্রি করেছিলেন 2/3 মেজরিটি নিয়ে, আমার স্পষ্ট মনে আছে। সে সময় আমি নির্বাচনে দায়িত্ব পালন করেছি গোপালগঞ্জে, এবং এই সংসদের কাছে জনগণের প্রত্যাশা ছিল অনেক অনেক বেশি, এবং সে সময় খুব যোগ্য সংসদ সদস্য ছিলেন, অনেক বাগা বাগা নেতারা ছিলেন, নেতৃত্বে ছিলেন। সেই সম্বন্ধে যাচ্ছি না, আমরা যেতে চাচ্ছি আগামী সংসদের 300 আসনে এই নির্বাচনে আপনি কি মনে করেন যোগ্য প্রার্থীদেরকে ভোটাররা নির্বাচিত করবে? আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা আমাদের জনগণের সবার ভিতরেই এই প্রশ্নটা আসে সব সময়, যে বারবারই আমরা অনেক অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, বিপ্লব, মুক্তিযুদ্ধ, বিভিন্ন লড়াইয়ের ভিতর থেকে আমরা এই পর্যায়ে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারছি না। কাঙ্ক্ষিত লক্ষ্যটার মনে করেন শুরুই করতে পারছি না। কাঙ্ক্ষিত লক্ষ্য তো ডে বাই ডে চেঞ্জ হবে, বছরের পর বছর, কিন্তু একটা তো শুরু হবে, সিঁড়িটাই তো আমরা ধরতে পারছি না। সিঁড়িটা না ধরার আর কারণ হচ্ছে যে ধরেন যে নেতা, রাজনৈতিক দল থেকেই তো আপনার নির্বাচন থেকেই তো নেতা থেকেই দেশ চালনা, এইসব বিষয়গুলো জড়িত থাকে। এখন আর আমাদের দেশে রাজনৈতিক দলগুলো জনগণকে সচেতন করার চেয়ে তারা শুধু একটা নির্বাচনকেই সচেতন করে, ভোটটাকেই সচেতন করে। কিন্তু ভোট তো হয় একদিন, আর সেই ভোটের মাধ্যমে যে গণতন্ত্র দরকার প্রতিদিন। এখন আমরা একদিনের গণতন্ত্রের জন্যই কি লড়াই করছি, যুদ্ধ করছি, নাকি প্রতিদিনের গণতন্ত্রের জন্য আমরা লড়াই করলাম, যুদ্ধ করলাম? যদি প্রতিদিনের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের ভোট নয়, আমাদের আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আপনার রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রের যে সংস্কার, সেটা প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র তো গণতন্ত্রই, কিন্তু গণতন্ত্র থাকলে সেটা চর্চা হচ্ছে ভোট। গণতন্ত্রের চর্চার নাম ভোট, ভোটের নাম গণতন্ত্র না। গণতন্ত্র কায়েম থাকলে তখন সেটা চর্চার জন্য ভোটের দরকার। জনগণের একটা ম্যান্ডেট নিয়ে সরকারটা পরিচালনা করার জন্য একটা বডি দরকার, সেটাই হচ্ছে আপনার সংসদ, সেটাই হচ্ছে এমপি, সেটাই হচ্ছে জনগণের ভোট। আপনার কথা মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন, একটি যে গণতন্ত্র একদিনের জন্য নয়, প্রতিদিনের জন্য গণতন্ত্র যখন হবে
তখনই আসলে সুশাসন কায়েম হবে। এটি হলো আপনার কথা মূল জি। প্রতিপাদ্য। এবার আমরা এই প্রসঙ্গে আমরা যাচ্ছি কর্নেল জিহাদ খানের কাছে। কর্নেল জিহাদ খান, আপনি একজন নব্য রাজনীতিবিদ, চিকিৎসক হিসেবে তো দীর্ঘদিন কাজ করছেন, এখনো কাজ করছেন। নব্য রাজনীতিবিদ হিসেবে আগামী সংসদে আপনি কি মনে করেন? যে ধরনের প্রার্থী ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, অসংখ্য প্রার্থী আছে যারা অবৈধ টাকার মালিক এবং তাদের সেই অবৈধ অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, সম্পদ দিয়ে গুন্ডা বাহিনী লালন করছে। তারা তাদের অপোনেন্টকে স্পেস দিচ্ছে না, এটা আমরা দেখতে পাচ্ছি। চাঁদাবাজি করছে। এই ধরনের প্রার্থীর অভাব নেই। আগামী নির্বাচনে কি মনে করেন তারা তাদের অবৈধ অর্থের জোরে গুন্ডা বাহিনী দিয়েই আবার নির্বাচিত হয়ে সংসদে আধিপত্য বিস্তার করবে? আপনার কি মনে হয়? আমি তো যেহেতু প্রথমবার নির্বাচনে অংশ নিতে যাচ্ছি, আমার তো বুক ভরা আশা যে এরকম হবে না, এবং এটার জন্য আশা করি নির্বাচন কমিশন এবং ডক্টর ইউনূস ওনারা বারে বারে বলছেন যে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। তো এখানে রাজনৈতিক দলগুলোর কিন্তু দায়িত্ব আছে যে প্রশাসন এবং এগুলা যেমন নিরপেক্ষভাবে কাজ করবে, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি তাদের এমপি ক্যান্ডিডেট সিলেকশনের সময় যদি এইভাবে মাস্তান এবং কালো টাকার মালিককে নির্বাচনে তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয় বা তাদেরকে সিলেকশন করা হয়, আপনি কি তাহলে সারা দেশের, আপনি কি শুধু আপনার কেন্দ্র নিয়ে ব্যস্ত? আপনি কি অন্যান্য কেন্দ্রে দেখতে পাচ্ছেন, অন্যান্য আসনে কি দেখতে পাচ্ছেন না? আপনার প্রতিদিন পত্রিকা আসছে তারা চাঁদাবাজি করছে, অর্থবিত্ত দিয়ে প্রভাব খাটাচ্ছে, গুন্ডা বাহিনী দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি সে ব্যাপারে জানেন না? এটা জানি, তবে এটা দুঃখজনক হবে যে এইভাবে যদি কালো টাকা অনেক থাকতে পারে, কিন্তু ওই সময় যদি প্রশাসন কিভাবে প্রশাসন করে? আপনি এটা কি বলছেন? আপনার ঘরে বাহিনী ঘরে যখন এরা রাত্রিবেলা গিয়ে ভয় দেখায়, এমন কি বলেছে আমি দেখতে চাই তুই ভোট দিছিস যে আমাকে, তোর কপালে সিঁদুর লাগিয়ে দিয়ে আসবে এই ব্যালট পেপারে, এটা যদি রাতে বলে যে তখন আইন শৃঙ্খলা বাহিনী কি করবে? আপনি কি সচেতন আছেন কিনা এই সমস্ত? জি, সচেতন আছি। আমি তো আমার এলাকার কথা বলতে পারি, আমরা জনসচেতনতা বাড়াচ্ছি। তাদেরকে আমার কর্মী বাহিনী এবং যারা আমার সাপোর্টার তাদেরকে বলছি যে কোনোভাবে হোক আমাদের যেন মাসুল পাওয়ার যেন ব্যবহার করতে না পারে, এইভাবে আমরা কেন্দ্র কমিটিতে প্রচুর লোক রাখছি যেন এটাকে ট্যাকেল দিতে পারে। আর তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা এই ধরনের কাজে লিপ্ত আছে তারা ভোটে জিততে পারবে না, জনগণ তাদেরকে পরিত্যাগ করবে, এটাই মনে হচ্ছে আপনার? মানে যদি যেহেতু আগে যে নির্বাচনগুলো হচ্ছে দলীয় সরকারের অধীনে কতগুলো, এটা তো অন্তত কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, কাজে এই ক্ষেত্রে আমরা অন্তত আশা করতে পারি যে আইন শৃঙ্খলা বাহিনী, যেমন আমরা শুনতে পাচ্ছি যে একটা কেন্দ্রের মধ্যে 4-5 জন করে আর্মির সৈনিক থাকবে বা এরকম থাকবে, এইভাবে যদি ব্যবস্থা করা হয় এবং র্যাব, পুলিশ, আনসার সব মিলে যদি অ্যাক্টিভ থাকে, প্রশাসনও যদি নিরপেক্ষ থাকে, তাহলে আশা করা যায় যে অনেক ভালো নির্বাচন আমরা পেতে পারি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি আবার ফিরে আসছি অ্যাডভোকেট তাসমিন রানা কাছে। তাসমিন রানা, আপনি বলছিলেন গণতন্ত্র প্রতিদিন থাকা উচিত, থাকা প্রয়োজন। আপনি তো এমপি ছিলেন, সে সময় কি এটা হয়েছিল প্রতিদিনের গণতন্ত্র? আমরা তো দেখেছি সে সময়ও অনেক এমপি মন্ত্রীরা এমন টাকা কামিয়েছে যে টাকা দিয়ে এখন কাজ করছে, তারা এখন প্রভাব বিস্তার করছে সেই টাকা দিয়ে। একজন এমপির কি সুযোগ সুবিধা পায় একজন সংসদ সদস্য? প্রথমে আমরা জানতে চাচ্ছি জনগণের কাছে, সে নির্বাচিত হয়ে কি কি সুযোগ সুবিধা পায় সরকারের কাছ থেকে? একজন সংসদ সদস্য অবশ্যই অনেক ধরনের সুযোগ সুবিধা পায়, সেগুলো একটু বলেন যদি আমাদেরকে। সে বেতন পাচ্ছে। কত বেতন পায় তখন? এখন লাস্ট কত আছে জানি না, তখন ঠিক এটা বেতন না অনারিয়াম? বেতন যাই হোক, কত পেতেন? রাষ্ট্রের টাকা। কত রাষ্ট্রের টাকা কত পেতেন তখন? ঠিক আনুমানিকটা ভুলে গিয়েছি, মনে করেন 1 লক্ষ, ধরলাম 1 লক্ষ। অত না, মানে সুযোগ সুবিধা সব মিলে হয়তো ওইরকম। তারপরে আপনার বাসা পাওয়া যায়, বাসা ভাড়া, বাসায় নিজের বাসা থাকলে ভাড়া পাওয়া যায়, নেম ফ্ল্যাটে আপনি থাকলেন, তারপরে আপনার বাসা, বাড়ি, গাড়ি,
তারপরে আপনার মোবাইল, তারপরে আপনার যাতায়াত ভাড়া, প্লেনে গেলে প্লেনের খরচ, ট্রেনে গেলে ট্রেনের ওটা বিনা পয়সা, ওটা সরকার দেয়। সরকার দেয়। আপনি এক দেশ থেকে আরেক দেশে গেলে সেটাও পান। সেটা হ্যাঁ, সেটা তো সরকারি খরচ, সরকারি ভিজিটে গেলে, আর ব্যক্তিগতভাবে গেলে সেটা তো নিজেরটাই নিজের দিতে হয়। এই সুযোগ সুবিধা দিয়ে কি কেউ হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে? না, এই সুযোগ সুবিধা দিয়ে তো হাজার কোটি টাকার মালিক হওয়া সম্ভব না। এটা খরচই হয়ে যায়। কেননা যেহেতু হ্যাঁ আমিও এমপি ছিলাম, কিন্তু আমি তো দলের কোনো পোর্টফোলিও ছিল সেটা, আর সংসদের পোর্টফোলিও, আবার একটা দলকে কন্ট্রোল করার যেটা উচ্চ পর্যায়ের দরকার সেটা তো আমাদের হাতে না। সেটা আপনার হাতে ছিল না, সেটা তো আমাদের হাতে না। অতএব আমি যেটা ফিল করেছি যে একজন সংসদ সদস্য যে পরিমাণ যা কিছু পায়, এখন তো শুনেছি পিএ পায়, একটা অফিস পায়, আর ওই তখন এটা ছিল না। এখন মনে করেন সুযোগ সুবিধা অনেকেই পায়। তারপরে আবার এলাকায় আপনার বরাদ্দের ব্যাপার আছে, তারপরে টিআর জিআর কাবিখা, তারপরে এইসব অনেক, এগুলো তো জনগণের জন্য। জনগণের এখানে কি এমপির কোনো ভাগ আছে নাকি? ওইখানে এমপিদের একটা বরাদ্দ থাকে। এমপির বরাদ্দ থাকে মানে এমপি কে আপনাকে 100 টন গম দিল, হ্যাঁ সেটা একদম লিখিত থাকে। 10 টন গম দিল, আপনি গরিবের জন্য দিলেন। মানে এই প্রতিষ্ঠানের এগেইনস্টে আপনি এইটা পেলেন, ওই প্রতিষ্ঠানের ইসে আপনি এইটা পেলেন। এটা তো আপনার জন্য দেওয়া হচ্ছে না, না ব্যক্তিগত না। ওইখান থেকে মনে করেন আমাদের যে একটা এইটুকু আপনাদের খেয়াল করতে হবে যে আমাদের রাজনীতির কথাই হচ্ছে যে একজন নেতার পিছনে অনেকগুলো কর্মী হাঁটতেই হবে। আপনি একা হাঁটতে হবে না। আপনার কথা মতো আমি যদি আজকে বলি, কর্মীরা হাঁটে যখন, তখন ওই কর্মীগুলো কোথায় পায়? এই যে মনে করেন এই যে সরকারি যত বরাদ্দ, এগুলোর ভিতরেই 9-6 করে এদেরকে করা হয়। প্রাক্তন সংসদ সদস্য, আপনাকে হ্যাঁ সত্যি কথাটা বললাম। এটা কি তার প্রধান কাজ? তার প্রধান কাজ তো হলো আইন প্রণয়ন। সে একজন আইন প্রণেতা। সংসদ সদস্য মানে আইন প্রণেতা, আইন প্রণয়ন করবে, এটা পাস করবে, জাতির জন্য সেটা উপকারে আসবে। সেই যদি এগুলো বাদ দিয়ে ওই কাবি খা আপনার বিভিন্ন অ্যালটমেন্ট নিয়ে দৌড়দৌড়ি করে, তাহলে কিভাবে দেশ চলবে? সেখানে এইভাবে তো তারা হাজার কোটি টাকার মালিক হয়েছে। এটা কি আপনি সঠিক মনে করেন? হ্যাঁ অবশ্যই, এটা যেহেতু আপনি রাজনীতির আগে আপনার একটা ইনকাম ছিল, সেটা তো আপনি ওই যখন আপনি ক্যান্ডিডেট হন তখন ঘোষণা দিতে হয়। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসছি আমাদের মুক্তির কথায়। এ পর্যায়ে আমি কর্নেল জিহাদ খানের কাছে যাচ্ছি। কর্নেল জিহাদ খান, আপনি শুনলেন প্রাক্তন সংসদ সদস্যের কাছ থেকে যে আসলে যার যে কাজ, যার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করে অন্যের দায়িত্বটা নিয়ে গুরুত্ব বেশি দিচ্ছে। অর্থাৎ সংসদ সদস্যের কাজ হলো আইন প্রণয়ন করবে, দেশ কিভাবে চলবে, দেশের মানুষ কিভাবে শান্তি পাবে, দেশের মানুষ কিভাবে মুক্তি পাবে, সেই কাজ না করে তারা কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য অথবা বিভিন্ন অ্যালটমেন্ট, রাস্তা তৈরি করা, কালভার্ট নির্মাণ করা, এই সমস্ত বরাদ্দগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এটা কি, এবং আগ্রহ তারা উল কাছের আগ্রহ না দেখিয়ে, তাদের দায়িত্বের প্রতি আগ্রহ না দেখিয়ে ওই সমস্ত কাজের প্রতি আগ্রহ দেখায় বেশি। এটা কি কারণ বলে মনে করেন আপনি? এটা প্রথমত এটা অবশ্যই উচিত না। সংসদ সদস্যের প্রাইমারি কাজই হচ্ছে আইন প্রণয়ন করা, এবং এই আইন প্রণয়নটা দেশের জন্য, জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সমস্ত ট্রেডিশন হয়ে আসছে যে এলাকায় যত কাজ দেখাবে সেটাই তার নেক্সট ইলেকশনের জন্য খুব একটা কাজে লাগবে। হয়তো এই সিস্টেমের ফলেই কেউ বের হয়ে আসতে পারছে না যে আমি এলাকায় কোনো কাজ দেখাবো না বা ইনভলভ হব না, আমি শুধু এমপি ইলেকশন করবো। সম্ভবত এই হচ্ছে। আপনার এলাকায় যদি এমপি নির্বাচিত হন, আপনিও কি সেই কাবিখা ওই কাজটা নিয়ে ব্যস্ত হবেন, নাকি দেশের মুক্তি কোন উপায় হবে, দেশের মানুষের মুক্তির উপায় হবে, সেটাকে বেছে নেবেন? অবশ্যই অবশ্যই আমি আইন প্রণয়নের দিকে বেশি জোর দিব, কিন্তু এলাকার যেন সঠিকভাবে কাবিখাগুলো যেন মিসইউজ না হয়, যেন দুর্নীতি না হয়। জিহাদ, আপনি তো একজন সংসদ সদস্য, 300 আসনের একজন, যদি আল্লাহ মানায় আপনাকে, আপনি যদি এইটাতে মনোযোগ দেন, আপনি যদি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আপনি এটা যাতে না হয় সেই সিস্টেম আপনি পার্লামেন্টে চালু করবেন, যে মিথ্যা মামলা যারা দায়ের করবে প্রমাণিত হলে সমস্ত খরচাদি এবং বিবাদীর আসামির ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে, এবং এর সাথে পুলিশ যারা জড়িত, তদন্ত কাজে জড়িত, যারা মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা ঘটনা তৈরি করে মানুষকে নাজেহাল করেছে,
ওই আইন প্রণয়ন করবেন আপনি, অবশ্যই। যাতে আপনাকে ফোন না করে যে আমাকে নির্দোষ মানুষকে গ্রেফতার করে কেন, এটাই তো হওয়া উচিত, তাই নয় কি? অবশ্যই। আমি কথাটা বলতে চাচ্ছি আমাদের প্রাক্তন সংসদ সদস্য, আমি যে কথাটা বললাম, আচ্ছা আচ্ছা আপনাদের কথা মতো মূল দৃষ্টি হলো কোত্থেকে টাকা আসবে, কিভাবে সে ভাগবাটোয়ারা পাবে। জি। দলীয় লোকদের গুন্ডা বাহিনী বানানোর জন্য একটা অন্যতম পন্থা হিসেবে ব্যবহৃত হয় এই সমস্ত বিভিন্ন প্রজেক্টের কাজ, এবং নির্দেশ দেয় আমার লোককেই দিতে হবে। এই যে মানুষের ধারণার মধ্যে পরিবর্তন আনা কি সম্ভব হবে? এই সদস্যদের মধ্যেও যারা প্রার্থী তাদের মধ্যে কি এটা আনা সম্ভব হবে যে তোমার মূল কাজ হলো দেশকে সঠিক পথে নিয়ে আসা? এটা কি আগামী নির্বাচনে সম্ভব বলে বলে কি মনে করেন আপনি? নির্বাচন তো আর আপনার মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে পারে না। চেঞ্জ করতে হলে আপনার কিছু আইন, কিছু রুল, এগুলো থাকতে হবে। এখন আমাদের একটা ধারণা যে এমপি মানে এলাকার উন্নয়ন করতে হবে। জি। এলাকার উন্নয়ন মানে এই স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এগুলো নির্মাণ করতে হবে, রাস্তাঘাট করতে হবে, এর জন্য যত কিছু আসবে। কিন্তু এইটা হচ্ছে স্থানীয় সরকারের কাজ। হ্যাঁ, স্থানীয় সরকারের কাজ আর এমপির কাজ যেহেতু এলাকা একই, আপনার ওইটা উন্নয়ন হচ্ছে কিনা সেটা আপনি সুপারভাইজ করতে পারেন, দেখতে পারেন প্রশাসন ঠিক আছে কিনা, এলাকা ঠিক আছে কিনা, মানুষের কোনো অভিযোগ আছে কিনা, এগুলো দেখা আর ওইটার ভিতরে ইনভলভ হওয়া এবং ওইটা সমাধান করা এক কথা না। আমাদের এখানে দেখতে হবে যে আমাদের যে বিগত 3টা যে রাজনৈতিক দল এই বাংলাদেশকে পরিচালনা করলো, তারা কিন্তু সবই ক্ষমতা থেকে আসছে, ক্ষমতার বাইরে থেকে না। এই যে অনেকে বলে আওয়ামী লীগ, এরা কি এরা খুব সংগ্রাম করে এখানে আসছে। নো, আওয়ামী লীগের জন্মই হয়েছে আপনার মুসলিম লীগ থেকে। আর মুসলিম লীগ যখন ক্ষমতায় ছিল তখন আপনার শেরে বাংলা বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, জিন্না, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, মৌলানা ভাসানী, এরা হলো একদম পাক ভারত উপমহাদেশের একজন নামকরা পলিটিশিয়ান। এবং শুধু নামকরাই না, এই পাকিস্তান গঠনের পূর্বেই আপনার শেরে বাংলা একজন মুখ্যমন্ত্রী ছিলেন, অখণ্ড বাংলা সোহরাওয়ার্দী একজন মুখ্যমন্ত্রী ছিলেন। এদের ভিতর থেকেই তো এই দলটা আসছে, তাহলে এটা তো ক্ষমতা থেকেই আসছে। আর বিএনপি তো বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসছে। তার মানে আপনার কথা বোঝা যাচ্ছে পাওয়ার পলিটিক্স থেকে যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচনে খুবই শক্তিমত্তা নিয়ে সেই ক্ষমতাসীন দলই আবার প্রভুত্ব বিস্তার করে। বাংলাদেশের মানুষ একটু ক্ষমতার পাশেই থাকতে চায়, ক্ষমতার সাথে থাকতে চায়। সেটার অর্থ এটা না যে সেই ক্ষমতা ইউজ করে সে অপকর্ম করবে। আমি বলতে চাচ্ছি যে একটা ভালো মানুষের সাথে থাকে। আপনি গ্রামের মানুষ দেখবেন হুজুর, আলেম, ওলামা ওনাদের সাথে থাকতে চায়। তার অর্থ কি ওনারা কি ওইখান থেকে কোনো ইনকাম করতে চাচ্ছে? না, ওটা ভালো। যেহেতু আমাদের শিক্ষার হার কম, সবকিছু তারা বোঝে না, বোঝার জন্য তারা চেয়ারম্যানের কাছে যাবে, তারা ওই উপজেলা চেয়ারম্যানের কাছে যাবে, তারা টিএনওর কাছে যায়, এরকম বিভিন্ন ভাবে তারা বোঝার চেষ্টা করে। এগুলোকে ক্ষমতার অপব্যবহার বলবো না, এটা মানুষের নাগরিকের চাহিদা না, মানুষের নাগরিক অধিকারও বটে। অতএব আমাদের মূল কাজ হচ্ছে যে আমি 3টা দলের যে কথা বললাম, আপনি রাজনৈতিক দলগুলো কি করে, আপনি এলাকায় যাবেন, এলাকায় যে যদি আপনি 2 জন মানুষ নিয়ে হাঁটেন, ওরা বলবে যে কোনো লোক নাই, প্রশাসন আপনাকে পাত্তা দিবে না, ঠিক আছে? অথচ এই এমপি বলেন, ওইখানকার নেতা বলেন, তারা কিন্তু ভীষণ একটা দল নিয়ে আপনার টিএন অফিসে যাবে, ওসির অফিসে যাবে, ডিসির অফিসে যাবে, এসপির অফিসে যাবে। তাহলে ওরা যদি দুর্বল হয়ে থাকে তাহলে ওরা এত লোক নিয়ে যায় কেন? ওরা নিশ্চয়ই দুর্বল। যে নেতা নিজের বুদ্ধি, বিবেক, শিক্ষা, দীক্ষা কোনো কিছু নাই, শুধু দল বল নিয়ে, তাহলে তো গোষ্ঠীতন্ত্র। তা আমরা তো গোষ্ঠীতন্ত্র থেকে মুক্ত হওয়ার জন্যই তো মানুষ রাষ্ট্র তৈরি করলো। তাহলে রাষ্ট্রের ভিতরে তো আপনি এরকম গোষ্ঠীতন্ত্র নিয়ে যে রাজনীতি, এটা তো গোষ্ঠীতন্ত্রের রাজনীতি হচ্ছে। এখানে যদি আপনি এমপিদের বাধা দেন যে এই কাজটা তোমার না, তোমার এরিয়া না, এটা জনগণের কাছে প্রশ্ন করতে হবে যে এই কাজটা কার। আপনার কাছে এই ব্যাপারে আসছি, এই যে শুনলেন আপনি অ্যাডভোকেট তাসমিন রানার কাছ থেকে যে মানুষকে শো অফ করা, দেখানো যে আমি এমপি, আমি মন্ত্রী, আমার পিছনে বিশাল ভর থাকবে, হ্যাঁ, আমার প্রাডো গাড়ি থাকবে, ল্যান্ড ক্রুজার গাড়ি থাকবে, বড় গাড়ি থাকবে, গাড়ির বহর থাকবে, হুন্ডা বাহিনী থাকবে। এটা কি আসলে একটা প্রচলিত একটা ট্রেডিশন হয়ে গেছে, নাকি আপনি বলতে পারেন আপনার মতে কি এটা কি সঠিক, এই কাজটা করা সঠিক নাকি রাজনৈতিক বিধিবিধানের মধ্যে পড়ে? এটা মোটেই সঠিক নয়। আমরা মাঝে মাঝে দেখি যে একটা দলের হয়তো 50 জন 100 জন লোক নিয়ে টিএনওর অফিসে গেল, এটা কিন্তু
টিএনও নিজেও খুব বিব্রত বোধ করেন, এতগুলো মানুষ যখন আসে না, তাহলে ওনার কাজ বাধাগ্রস্ত হয়। আপনার দল কি এবার আসন্ন নির্বাচনে বর্তমানে কি আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে যে আপনারাও বিশাল সবকিছু দখল করতে যাচ্ছেন, একেবারে দখলদারিত্বের রাজত্ব কায়েম করছেন শক্তিমত্তা দিয়ে, এই ধরনের কি কোনো না, এটা তো আমাদের প্রশ্ন ওঠে না। আমরা তো এমন এক আদর্শ লালন করি যেখানে সামান্য অন্যের সামান্যতম একটা জিনিস নিলেও আমাদের 10 বার চিন্তা করতে হবে। কি আদর্শ সেটা কি? এটা ইসলামী আদর্শ যে অন্যের হক নষ্ট করা, অন্যের, যেমন হাদিস আছে যে কেউ যদি সরকারি কর্মচারী, কেউ যদি একটা সুতাও তার যে বরাদ্দ আছে তার এর বাইরে যদি সরকারি ইয়া থেকে একটা সুতাও সে নেয়, এইটাও সে চোর চোর চোর। এবার 3 বার বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাডভোকেট তাসনিম রানা কিন্তু একজন এমপির সুযোগ সুবিধাগুলো কি কি পায় উনি বলেছেন। জি, উনি বলেছেন গাড়ি পাবেন, বাড়ি পাবেন, যাতায়াতের সুবিধা পাবেন, বিনা পয়সায় এয়ার টিকিট পাবেন, ট্রেন টিকিট পাবেন, ইত্যাদি 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 অনেক কিছু। আপনাদের দল কি সেগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত? আপনারা অলরেডি ইতিমধ্যে শুনেছেন যে আমাদের জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিক সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে এই যে এমপি হওয়ার সাথে সাথে ট্যাক্স ফ্রি 1 কোটি 2 কোটি টাকার দামে যে গাড়ি ইম্পোর্ট করা হয়, এটা জামাতে এমপি কেউ নিবে না। আচ্ছা, এবং এইভাবে সরকারি, আপনি তো জামাতের কথা বলছেন, আপনারা তো একটা করেছেন, জোট করেছেন, 8 দলীয় জোট, এবং শোনা যায় সেখানে এনসিপিও আসতেছে, এরকম শোনা যাচ্ছে। আপনাদের কি এটা ব্যক্তিগত দলীয় ঘোষণা না বাকি জোটের ঘোষণা? এটা আমাদের দলীয় ঘোষণা। দলীয় ঘোষণা, তার মানে তারা পড়বে না আপনাদের এই ঘোষণার মধ্যে, অন্যান্য দলগুলো পড়বে না, তারা মানতে বাধ্য নয়। সেটা যদি তারা আমাদের আদর্শকে ফলো করে, আর ন্যাচারালি এটা যখন দেখবে যে এই এমপি কোনো সুযোগ সুবিধা নিচ্ছে না, তাহলে অন্যরাও আশা করি এনকারেজড হবে যে না, আমরা তো এটা আদর্শ ফলো করতে পারি, একটা ভালো দিক। আচ্ছা, আপনি কিভাবে এই যে আপনি যে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন, এটা কিসের ভিত্তিতে প্রার্থী হয়েছেন? এটা একটু জনগণ জানতে চায়। আপনারা কিভাবে আপনাদের দলীয়ভাবে আপনার প্রার্থী পদ পেলেন? অন্যান্য দলে তো দেখা যায় 4, 10, 12 জন করে প্রার্থী, আপনাদের দলে আবার এটা নাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি কিন্তু 6 মাস আগেও চিন্তা করিনি যে আমি রাজনীতিতে নামবো, পলিটিক্স করব, কারণ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যে আমার বান্দারা এরা প্রতিপত্তি চায় না, যে চেয়ারম্যান হবে, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হবে, এরকম হতে চায় না। এরা চায় যে আল্লাহর গোলাম হয়ে সাধারণ ভাবে জীবনযাপন করবে। কিন্তু যখন একটা দায়িত্ব আমাদের, এটা হচ্ছে ইসলামের শিক্ষা, যে একটা দায়িত্ব যখন চাপিয়ে দেওয়া হয়, এইটাকে আবার হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই। বাংলাদেশ জামাত ইসলামী আমাকে যখন মনোনয়ন দিল, এটাকে আমি মনে করি আমার প্রতি একটা আমানত, আমার প্রতি একটা আমানত চাপিয়ে দিতে, এবং এর জন্য সার্বিকভাবে সর্বভাবে চেষ্টা করব। আমরা এই পর্যায়ে আসবো। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসছি আমাদের মূল অনুষ্ঠানে মুক্তির কথায়। কর্নেল জিহাদ খান, আপনার কাছ থেকে আমরা কথা বলছিলাম যে একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট হিসেবে এই প্রতিযোগিতায় আপনাদের যে পদ্ধতিগতভাবে যেভাবে আপনারা প্রার্থী হিসাবে আবির্ভূত হয়েছেন, আমি জানতে চেয়েছিলাম অন্যান্য দলে একই জায়গায় এমন 13 জন 14 জন প্রার্থী আছে কোন দলের, কিন্তু আপনাদের একজনের বেশি কোথাও নাই। এইটার কারণটাই আমরা জানতে চাচ্ছি, এটা কিভাবে সম্ভব হলো? আপনাদের মধ্যে প্রতিযোগিতা নাই কেন? যে কর্নেল জিহাদের জায়গায় আরো 4 জন হইতে পারতো তো, এটা কিভাবে থামালেন? নাকি আপনাদের কোন প্রভাব প্রতিপত্তি, আপনার প্রভাব দিয়ে হয়েছে? এটা আসলে আমরা ইসলামের ট্রু স্পিরিটটাকে আমরা ফলো করি। ট্রু স্পিরিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে নেতা যে কিছু হতে চায়, যে কোনো কিছু পদ চায়, তাকে আমরা দেই না, আর উল্টা আমরা যে চায় না তাকে আমরা চাপিয়ে দিই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একই সিস্টেম ছিল। চায় না চাপিয়ে দেই, এই কথাটা কি যদি যোগ্য না, মানে যোগ্য না কিন্তু আপনি চাপিয়ে দিচ্ছেন? না, যোগ্য কি? আমরা যখন আপনাদের দলে, আমার দলের অনেকভাবে তারা ক্রাইটেরিয়া সেট করে, তার শিক্ষাগত যোগ্যতা কি, সততা আছে কিনা, নেতৃত্বের গুণাবলী আছে কিনা, এভাবে অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়ে তারা বিচার করে। যেমন আমার এলাকায় হয়তো তারা দেখেছে যে কয়েকজন ক্যান্ডিডেটের মধ্যে, এবং এটা কিছুটা লোকাল
লিডারদেরও তাদের ইম্পর্টেন্স, তাদের মতামতকে খুব অগ্রাধিকার দেওয়া হয়, যে তার প্রার্থীর যোগ্যতা প্লাস অ্যাকসেপ্টেন্স টু দ্য পিপল। সুন্দর প্রসিডিউর, খুব সুন্দর। এবং আরেকটু বলতে চাই, আমার দল যেমন আমাকে প্রার্থী মনোনয়ন করেছে, এটা কিন্তু এখনো ফাইনাল না, এখনো ফাইনাল না। আমাকে যদি কালই বলে যে আপনার দরকার নাই, একটা জোটের থেকে একজনকে আজকে এখানে দেওয়া হচ্ছে, আমি বলবো আলহামদুলিল্লাহ, আমি একটা বিরাট দায়িত্ব থেকে মুক্তি পেলাম। অবশ্যই। এবং এই কথাটা আমি এলাকায় বলি, দেখেন আমি যদি পাস করি, জনসাধারণের 1 টাকা আমার পকেটে ঢুকবে না। আপনাদের সকল প্রার্থীর মধ্যে কি একই মোটিভেশন আছে? আশা করি একই রকম আছে। এবং আমি তো মনে করি অধিকাংশ প্রার্থীর যে ত্যাগ তিতিক্ষা, কেউ জেল খেটেছেন, অনেক বছর জেল খেটেছেন, কেউ অনেকভাবে নির্যাতিত হয়েছেন, কেউ সিরিয়াসলি আহত হয়েছে। আমাদের এই যে আব্দুল তাহের ভাই, উনাকে দোতলা থেকে ছাত্র অবস্থায় ফেলে দিছিল এবং ধরে নিয়েছিল যে উনি মারা গেছেন। এইরকম অনেক নেতা কর্মীদের বিরাট ত্যাগ এই আন্দোলনের সময় আগেও শিকার হয়েছেন। আমরা আসছি আবার প্রাক্তন সংসদ সদস্য, নাকি সদস্য বলবো, জানি না কোনটা সঠিক, সদস্য তসমিন রানা, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন, কারণ জিহাদ খান যে কথাগুলো বললেন, এই প্র্যাকটিসটা বাংলাদেশে অন্যান্য দলের মধ্যে কেন নাই? আমার ধারণাটা হচ্ছে যে জামায়াত ইসলাম এখন আমরা যা দেখতে পাচ্ছি, তাদের দলের ভিতর যেমন একটা স্বচ্ছতা, একটা গণতান্ত্রিক চিন্তা চেতনা এবং ভালো মানুষকে প্রাধান্য দেওয়া, সে দলেরই হোক আর দলের বাইরেই হোক, এই যে বিষয়গুলো, এ থেকে বোঝা যায় যে তারা দেশের জন্য রাজনীতি করে, দলের জন্য রাজনীতি করে না। প্রথমে আপনি দলটা আমরা কেন করি? একটা রাজনৈতিক দল দেশের উন্নয়নের জন্য। এখন দেখা যাচ্ছে যে আমরা সেই দেশের উন্নয়ন না করে আমরা দলের উন্নয়নের জন্য আমরা সংসদ পর্যন্ত হাত দিয়ে ফেলি, সংসদের আইন কানুন সবকিছুর মধ্যে আমরা হাত দিয়ে ফেলি শুধুমাত্র দলের কারণে, দলকে গোছানো। যদি দল গোছানোই যদি আমার রাজনীতি হয়ে থাকে, তাহলে আমি এটাকে রাজনৈতিক দল কেন বলবো? কেননা আমরা সবাই বুঝি রাজনীতি মানে আপনার একটা একক কোনো বিষয় না, আপনার ব্যক্তিগত চর্চার বিষয় না। আপনি ব্যক্তিগতভাবে অনেক বড় সাহিত্যিক হতে পারেন, প্রবন্ধকার হতে পারেন, গল্পকার হতে পারেন, ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু রাজনীতিবিদ হতে হলে আপনার সমষ্টিগত চিন্তার ফসল হলো রাজনীতি, একক না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে আমরা টপ ডাউন পলিসিতে চলি, উপরে যা বলবে নিচ তা শুনবে। কিন্তু নিয়ম হচ্ছে নিচ থেকে আস্তে আস্তে উপরে যাবে, গ্রাসরুট লেভেলই তো আসল। গ্রাসরুট থেকে উপরে যাবে সিদ্ধান্তটা আসবে নিচ থেকে আস্তে আস্তে উপরে যাবে, কিন্তু এখানে হচ্ছে উল্টা। এখন উল্টা করার কারণে দেখেন আপনি, তারপরে আমাদের যে রাজনৈতিক, যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আমরা দেখতে পাচ্ছি জামায়াত বাদে, যে সেখানে দেখা যাচ্ছে যে কোনো বিষয় নিয়ে মারামারি হচ্ছে, তারা নিজেরা মারামারি করছে, তারপরে আপনার টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, নিয়োগ বাণিজ্য করছে। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে রাজনীতির কালো হাত প্রসারিত না। আপনার পিএসসি দেখবেন, সেখানে আপনার রাজনীতির কালো হাত, আর্মিতে যাবেন রাজনীতির কালো হাত। এতগুলো কালো হাত কে বিস্তার করলে? এতগুলো কালো হাত যাতে না যায় সেজন্যই তো রাজনৈতিক দল গঠন করা। তাইলে আপনি যদি টপ ডাউন পলিসি করেন, আর এই যে বর্তমান যে প্রজন্ম, যাদের বয়স মনে করেন এখন 35 বছরের মধ্যে, 24-25 বছরের মধ্যে, তারা কি দেখতেছে? তারা দেখতেছে রাজনীতি মানে এরকম মারামারি, চুরাচুরি। এটা দেখার প্রেক্ষিতে তাদের ভিতরেও তো একটা, তাদের বয়সটাই তো একটা। আমাদের অ্যাডভোকেট, আমরা কিন্তু এটার পরিবর্তনও দেখতে পাচ্ছি। কিরকম? বিগত কয়েকটা বিশ্ববিদ্যালয়ে যে তাদের নির্বাচন হলো, ছাত্র সংসদ নির্বাচন, সেখানে আমরা দেখতে পেলাম আদর্শভিত্তিক যারা সবচেয়ে বেশি সচেতন, বাংলাদেশের প্রেক্ষাপটে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরই কিন্তু খুব সচেতন থাকে রাজনীতি নিয়ে। সেখানে দেখলাম একটা বিশাল পরিবর্তন, ল্যান্ডস্লাইড ভিক্টরি যারা আদর্শবাদী, এমনকি যে মেয়েরা এক সময় আদর্শবাদীদেরকে পছন্দ করতো না, তারাও দেখা যায় যে সদল বলে তারা এগিয়ে গেছে ভালো মেধাবী এই স্টুডেন্টদেরকে নির্বাচিত করতে। তথাকথিত পলিটিশিয়ানদের কিংবা যারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, আপনার 16 বছর বয়সে ভর্তি হলো, সে দেখা গেল 40 বছর হয়ে গেছে, রাজনীতি করছে, 50 বছর হয়ে গেছে,
রাজনীতি করতেছে ইউনিভার্সিটিতে, এবং তারাই ভোট পায়, লেখাপড়া কিছু করে না। এই যে একটা চর্চা থেকে কিন্তু দেশ বের হয়ে আসছে, তাহলে কি আমরা এখানে আশার বাণী দেখতে পাচ্ছি না? পরিবর্তনের ছোঁয়া লাগছে না আমাদের গায়ে? কি মনে হয় আপনার? এখন ওইটা ঠিক আছে, এখন পরিবর্তন আসছে, ইয়াং জেনারেশনের মধ্যে পরিবর্তন আসছে, কিন্তু আপনি যে মূল যে আমাদের রাজনৈতিক দলগুলো, আমরা যেমন জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখলাম যে আপনার বস্তির ছেলে পেলে ঢাকা ইউনিভার্সিটির মেয়েদের গায়ে হাত দিচ্ছে, বস্তির ছেলে পেলে এসে আপনার ওদেরকে লাঠি দিয়ে মারছে, যারা ওইখানে পা রাখার ক্ষমতা নাই তারা এসে মারছে। তাহলে এই জিনিসগুলো তো আর ইয়াং জেনারেশন করে নাই, এগুলো তো ওল্ড জেনারেশনই করছে, আমাদের মতো ওল্ড জেনারেশনই করছে, কিন্তু তারা তো এখনো নিজেদের দোষটা খুঁজে দেখে না, নিজেদের দোষ খুঁজে দেখে না, তারা এখন অন্যের ঘাড়ে দোষ দেওয়ার সবসময় চেষ্টা করে। এখন যেমন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখলাম যে এখন যে শিবিরের যে আপনার বিজয়ী যে প্যানেল, ডাকসুর যে প্যানেল বিজয়ী হলো, ওরা অনেক ভালো কাজ করলো, মানে সেটা নিয়েও আমরা অনেক ক্রিটিসাইজের সম্মুখীন হলাম। তারপরে লাস্টে তারা ওই মাদক বিরোধী অভিযান শুরু করলো, সেখানেও দেখেন সুশীল সমাজ, তারপরে বিভিন্ন টিচার, বামপন্থী টিচার। সুশীল সমাজ বলতে আপনি কি বুঝেন? সুশীল সমাজের ট্যাগ এটা কাকেদেরকে দেওয়া হয়, তার মানে কি আমরা কি অসুশীল? আমরা কি যারা বাকিরা আছি আমরা সুশীল নই? না, এরা হলো বিবৃতিজীবী, বিবৃতি করে কিছু পয়সা কামাই করে, ওদের কি সুশীল বলে? অরিজিনাল সুশীল তো শ্রমজীবী মানুষ। হ্যাঁ, সুশীল, সুশীলের মিনিংও এখন পাল্টে গেছে। এখন ওই সুশীল বলতে মানুষ একটা, যেমন আমরা একটা বকা দেই কারো ভিতরে কোনো প্যাচের কোনো দেখলে, চরিত্রটা পেঁচানো হলে আমরা তাকে ব্রিটিশ বলি, ব্রিটিশ। তেমনি ওদের একটা গালি হলো সুশীল। আর এই সুশীল হচ্ছে জনগণ তারা ভালো কাজ করেও শান্তি পাচ্ছে না। সুশীল কারা? কতগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটা বিবৃতি দিল আর সাইন দিয়ে দিল, তারা কিসের শিক্ষক? তারা তো কতগুলো পাঠ্য বই পড়ে একটা ডিগ্রি নিয়ে এসে বসে থাকে। একজন বিবৃতি দিল যে ওই শেখ হাসিনার বিচার মানি না, 1001 কিন্তু দিয়েছে সেখানে। যে শিক্ষকের বিবেক নাই সে আবার শিক্ষক হতে পারে না, তো আচ্ছা আচ্ছা, সে তো শিক্ষার্থী অবস্থায় আছে এখনো, কিন্তু আমরা চাপিয়ে দিয়েছি তাদের শিক্ষক হিসেবে আমাদের ইয়াং জেনারেশনের উপরে, যারা নিজের বিবেক মতো কথা বলতে পারে না, সাদাকে সাদা বলতে পারে না, নিজের দলের বাইরে যেতে পারে না, মনে হয় যেন এটা ফুটবল খেলা, এই রেখার বাইরে আমি যেতে পারবো না। এই যে বিবেক সম্পন্ন যেগুলো, তাকে আমরা সুশীল বলি। দলকানা, দলকানা, দলান্ধ, যাই বলেন না কেন। এই যে একটা সংক্ষিপ্ত উত্তর চাই আপনার কাছে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানের। কোরআন জিয়াদ খান যে বিবৃতিটা দিলেন, সুন্দর করে বুঝালেন তাদের দলীয় নীতি, এই নীতিগুলো অন্যান্য দলের জন্য প্রযোজ্য হয় নাকি? না, অন্যান্য দল তো এই নীতিগুলো প্রযোজ্য হওয়ার জন্যই দল গঠন করছে। আমাদের নিবন্ধন অফিসে যে জমা দেয় সেখানে তো কোনো খারাপ কথা লেখা নাই, সেখানে তো টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, ওরা দৃশ্যমান যে অপকর্মগুলো করে সেগুলো তো নাই, কিন্তু অদৃশ্য মানে দেখতে পারে না সেগুলো তারা লিখে জমা দিয়ে আসে। ঠিক আছে, তাহলে এখন মনে করেন আপনি শেষ কথাটা বলেন, আমরা কিভাবে মুক্তি পাবো আগামী নির্বাচনে, এই কথাটা বলেন। আগামী নির্বাচনে অবশ্যই আমাদের যোগ্য ব্যক্তি দেখে ভোট দিতে হবে, মার্কা দেখে নয়, এটা আমাদের মনে রাখতে হবে। এবং সেই মার্কা দিয়ে আমাদের ভোটের দিন নাই, ভোট এখন যোগ্য। আচ্ছা, আপনি তো অনেক সংগঠনের সাথে সংশ্লিষ্ট আছেন, আপনি সামাজিক সংগঠনের সাথে জড়িত, আপনি কল্যাণমূলক সংগঠনের সাথে জড়িত, আপনি কি আপনার প্রাক্তন অভিজ্ঞতা দিয়ে এই জিনিসগুলো প্রিচ করছেন যে আপনারা মার্কা দেখবে দিয়ে ভোট দেন না, মার্কা দেখে ভোট দেন না, আপনি ব্যক্তি দেখে ভোট দেন, যোগ্যতা দেখে ভোট দেন, এটা কি আপনার মাধ্যমে চলছে এই কাজগুলো? হ্যাঁ, আমরা তো যোগ্যদের সাথেই থাকি সব সময়, ইন্সপায়ার দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের কথাগুলো থাকে সেই লেভেলের। আমরা সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালোই বলতে চাই, এবং সেই হিসেবে আমরা বলবো যে আগামী নির্বাচনে অবশ্যই আমাদের যোগ্য প্রার্থীদের দিতে হবে। এবং এখন যে জুলাই সনদের যেটা আমাদের গণভোটে দেওয়ার যে 4টা প্রশ্ন নিয়ে গণভোটে, সেখানে আমাদের অবশ্যই হ্যাঁ 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 3বার বলতে হবে, হ্যাঁ হ্যাঁ করে আমাদের সেই হ্যাঁ উপরে আমাদের সিল দিতে হবে, টিক চিহ্ন দিতে হবে, এবং ওই হ্যাঁকে সমর্থন করতে হবে, হ্যাঁ এর জন্য কাজ করতে হবে। কেননা এই হ্যাঁই পারবে আমাদের একটা ভালো সংসদ দিতে, ভালো একটা সংবিধান দিতে, এবং জনগণকে শক্তিশালী করতে, কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দলকে শক্তিশালী করতে না, কোনো গোষ্ঠীকে শক্তিশালী করতে না, একমাত্র জনগণকে শক্তিশালী করতে হলে আমাদের হ্যাঁ ভোট দিতে হবে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর কথা বলার জন্য। কোরআন জিয়াদ খান, আপনি শুনলেন কত সুন্দর করে বলেছেন
কোনো দল নয়, মার্কা নয়, আমরা যদি যোগ্য লোককে দিতে পারি তাহলেই দেশ পরিবর্তন হবে। আপনি সংক্ষেপে যদি এই প্রসঙ্গে একটু বলেন। আমিও আপনার সাথে যোগ করতে চাই, কথাগুলো এক্স্যাক্টলি খুবই সঠিক। এবং একটা কথা বলে যে একজন পলিটিশিয়ান শুধু চিন্তা করে নেক্সট ইলেকশন পর্যন্ত, আর একজন স্টেটসম্যান বা রিয়েলি যারা লিডার তারা চিন্তা করে নেক্সট জেনারেশন যেন ভালো হয়। এবং এই আসলে নির্বাচন এই প্রক্রিয়াটা যদি বহাল থাকে, ডেমোক্রেটিক সিস্টেমটা যদি চালু থাকে, আস্তে আস্তে কিন্তু এই খারাপ জিনিসগুলা আস্তে আস্তে কিন্তু দূর হওয়ার সম্ভাবনা থাকে। যদি তিনটা জিনিস যদি থাকে, নির্বাচন প্রক্রিয়া, আইনের শাসন এবং পত্রিকার স্বাধীনতা, এইগুলো করতে গেলে তো যোগ্য লোক লাগবে। তো এই জিনিসগুলো তো অটোমেটিক আসবে। এগুলো যদি থাকে এবং যোগ্য নেতৃত্বকে যদি আমরা বসাতে পারি তাহলে অবশ্যই দেশের উন্নতি হবে, অনেক উন্নতি হবে। ধন্যবাদ আপনাকে, এবং আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে শুনলে হয়তো অনেক কিছুই বুঝে ফেলেছেন। আমাদের আগামী নির্বাচনে আমি পূর্বের মতোই বলে যাচ্ছি, আমাদেরকে এই নির্বাচন শত বছরে একবার সুযোগ দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই নির্বাচনে আমরা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করব, দেশ মুক্তি পাবে, আমরা সবাই মুক্তি পাবো। এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।